মাস কয়েক আগেই ভারতে এসেছিলেন খলিলুর রহমান। তখন তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ। তারপর ফের দিল্লিতে তিনি পা রাখলেন তারেক রহমান সরকারের বিদেশ মন্ত্রী হিসেবে। বাংলাদেশের পালাবদলের পর নতুন নির্বাচিত সরকারের প্রথম প্রতিনিধি হিসেবে খলিলুরের এই সফরকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল। বৈঠকের বিষয়ে বুধবার ভারতের বিদেশমন্ত্রী এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় বলেছেন, বুধবার বিকেলে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান ও তার প্রতিনিধি দলকে আতিথেয়তা দিতে পেরে আনন্দিত। আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছি। এছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী নিয়ে মতামত বিনিময় করেছি। ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছি। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন এক সমীকরণ তৈরি হচ্ছে। বহুদিনের টানাপোড়েন, অবিশ্বাস আর রাজনৈতিক পালাবদলের পর এবার যেন দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক নতুন করে গড়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। তো এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় বা লক্ষণীয় বিষয়, যে এই খলিলুর রহমান যখন এনএসএ ছিলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন বাংলাদেশের, মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তী সরকার ছিল, সেই সময় মোহাম্মদ ইউনূস যে একের পর এক ভারত বিরোধী মন্তব্য করে গিয়েছেন, সেভেন সিস্টার্সকে আলাদা করে দেখা, ভারতের থেকে আলাদা করে দেখা সেভেন সিস্টার্স নিয়ে বারবার তার মতামত জানানো বা তার বক্তব্যে কথা বলা, সেই বক্তব্যগুলো তো ভারত বিরোধী অবস্থানই ছিল। সেই সময় এই খলিলুর রহমানকে কিন্তু সেইভাবে এর বিরোধিতা করতে দেখা যায়নি। কিন্তু এবারে দেখুন, সিচুয়েশন পাল্টেছে। নির্বাচিত সরকার বাংলাদেশে, গণতান্ত্রিক সরকার, তারেক রহমানের নেতৃত্বে এই সরকার চলছে। সেই সরকারের বিদেশমন্ত্রী খলিলুর, তিনি যখন আসছেন, আমাদের দেশের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে তার হাসি মুখের ছবি বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশে গণতান্ত্রিক যে সরকার রয়েছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত যে সরকার রয়েছে, সেই সরকার ভারতের সঙ্গেই থাকতে চায়। তার মানে এই খলিলুর রহমান যখন অন্তর্বর্তী সরকারের এনএসএ ছিলেন, তখন মোহাম্মদ ইউনূসের চাপে সেই সময় তিনি ভারত বিরোধী যে সমস্ত বক্তব্য বা অবস্থানগুলো বাংলাদেশের তৎকালীন সরকারের তরফ থেকে নেওয়া হয়েছিল, সে বিষয়ে মত বিনিময় করতে পারেননি বা তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারেননি। ভারত বরাবরই বলে আসছিল যে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার আসার পরই বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে আমরা কথা বলতে আগ্রহী। আর দেখুন, হাতে নাতে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। মাস কয়েক আগেই তিনি ভারতে এসেছিলেন ভিন্ন পরিচয়। তখন তিনি ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সেই সফরের পর আবারও দিল্লির মাটিতে তাঁর প্রত্যাবর্তন। তবে এবার আর উপদেষ্টা হিসেবে নয়, বরং পূর্ণাঙ্গ রাজনৈতিক ক্ষমতা নিয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের বিদেশমন্ত্রী হিসেবে। এই সফর শুধু একটি নিয়মিত কূটনৈতিক সফর নয়, এটি এক অর্থে কূটনৈতিক যুদ্ধের নতুন অধ্যায় বলা যেতে পারে। কারণ 2024 সালের জুলাই মাসে ঘটে যাওয়া অভ্যুত্থানের পর বাংলাদেশে ক্ষমতার পালাবদল দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলেছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা সরাসরি প্রভাব ফেলেছিল ঢাকা দিল্লি সম্পর্কের ওপর। দীর্ঘদিনের মিত্রতা যেন হঠাৎ করেই সন্দেহ আর দূরত্বে ঢেকে গিয়েছিল। তারপর আসে 12ই ফেব্রুয়ারি নির্বাচন। সেই নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসে, আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় নতুন কূটনৈতিক সমীকরণের খেলা। একটি নিঃশব্দ কিন্তু গভীর যুদ্ধ, যেখানে অস্ত্র নয় বরং ব্যবহৃত হচ্ছে ভাষা, বার্তা এবং কৌশল। এই প্রেক্ষাপটে খলিলুর রহমানের ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কূটনৈতিক মহলের মতে তিনি শুধু একজন প্রতিনিধি নন, তিনি হচ্ছেন নতুন সরকারের বার্তাবাহক। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি বক্তব্য, প্রতিটি বৈঠক যেন একটি বৃহত্তর কৌশলের অংশ। বুধবার দুপুর দিল্লির হায়দরাবাদ হাউস, কঠোর নিরাপত্তার মাঝে শুরু হয় দুই দেশের বিদেশমন্ত্রীদের বৈঠক। টেবিলের এক পাশে ভারত, অন্য পাশে বাংলাদেশ। কিন্তু এই বৈঠক শুধুমাত্র আনুষ্ঠানিক আলোচনা নয়, এটি যেন এক ধরনের কৌশলগত মঞ্চ, যেখানে দুই পক্ষ নিজেদের অবস্থান স্পষ্ট করতে চায়। তো এক্ষেত্রে আরও একটি বিষয় আপনাদের বলে রাখি, এতদিন ধরে পাকিস্তান যে প্রপাগ্যান্ডা ভারতের বিরুদ্ধে চালিয়ে যাওয়ার চেষ্টা করছিল,
বিশেষভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার চলছিল সেই সরকারের আমলে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে বা ভারতে সন্ত্রাস চালানোর যে চেষ্টা পাকিস্তানের তরফ থেকে, আইএসআই এর তরফ থেকে করা হচ্ছিল, এই বৈঠক পাকিস্তানকে একটা বড় বার্তা দিয়ে দিল যে তোমাদের নাপাক মনোভাব কোনোভাবে সফল হবে না। বৈঠকের পর ভারতের বিদেশমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় জানান বাংলাদেশের বিদেশমন্ত্রী এবং তার প্রতিনিধি দলকে আতিথেয়তা দিতে পেরে তিনি আনন্দিত। এই হচ্ছে ডক্টর জয়শঙ্করের যে সোশ্যাল মিডিয়া পোস্ট বা টুইটারে, সাবেক টুইটারে যে পোস্ট, সেই পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। তিনি বলছেন, আজ বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তার প্রতিনিধি দলকে আতিথেয়তা দিতে পেরে আমি আনন্দিত। আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে এর বিভিন্ন দিক থেকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছি। এছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী নিয়ে মত বিনিময় করেছি। ঘনিষ্ঠ যোগাযোগ রাখার ব্যাপারে সম্মত হওয়া গেছে। এই বক্তব্য শুনতে সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে রয়েছে একাধিক বার্তা। বিশেষজ্ঞদের মতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা কথাটি আসলে কূটনৈতিক ভাষায় একটি সতর্ক ইঙ্গিত। দুই দেশই একে অপরকে নজরে রাখছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। কূটনৈতিক সূত্রে জানা গেছে এই বৈঠকে শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও আলোচনায় উঠে এসেছে। দেখুন, আপনাদের কি মনে হয়, যখন দুই দেশের বিদেশমন্ত্রী এক টেবিলে রয়েছেন, তখন পশ্চিম এশিয়ার যে এই যুদ্ধ পরিস্থিতি, তেলের সংকট, জ্বালানি নিয়ে একটা বিপর্যয় বলা যেতে পারে সারা বিশ্বে, শুধুমাত্র দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নয়, সারা বিশ্বে, এই নিয়ে কি তাদের মধ্যে আলোচনা হয়নি? নিশ্চিতভাবে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এবং ভারত যেভাবে বড় দাদার মতন নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, বাংলাদেশকে জ্বালানি দিয়ে সাহায্য করছে, সেই সাহায্য বা সেই অবস্থান যে ভারত চালিয়ে যাবে সেটা এক প্রকার স্পষ্ট। দেখবেন এর পরের যে বাজেট, ভারতের যে পরের বাজেট সেশন এবং সেই বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রীর যে বাজেট বক্তৃতা দেবেন, সেই বাজেট বক্তৃতায় বাংলাদেশের জন্য এড বা সহায়তার যে পরিমাণ সেটা যে আরও বাড়বে সেটা নিশ্চিতভাবে বলা যেতেই পারে। কারণ বাংলাদেশ সরকার এখন নির্বাচিত সরকার সেখানে রয়েছে, বাংলাদেশ চাইছে ভারতের সঙ্গে সুসম্পর্ক। তো এক্ষেত্রে বলে রাখি, ওই বাংলাদেশের এনসিপির এক নেতা আছে সার্জিস আলম, সে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে রাখছে যে ভারতের থেকে তেল কিনবেন না, ভারতের থেকে তেল কেনার দরকার নেই। তো তাকে তার দেশের লোকেরাই ট্রোল করে বলছে যে হ্যাঁ, ভারতের থেকে তেল কিনতে হবে না, সার্জিস আলমের বাড়িতে ফ্রিতে তেল বিক্রি হচ্ছে, সেইখানে আপনারা লাইন দিন। তো এই রকম পরিস্থিতি বা এদের কথায় কান না দেওয়াই ভালো, সেটা অন্তত বাংলাদেশের সরকারে যারা আছে তারা খুব ভালো করেই জানেন। আপনাদের মতামত কি, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা দেখছেন? জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।